মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বোম দাদু, বাড়ি এসে গেছি। ওই দেখো, দিদিমা ঘুমিয়ে পড়েছে। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন বাবা। তার কি অনেক টাকা? টাকা থাকলেই কি কেউ আর বড়লোক হয় রে বোকা? তবে তবে তোরা যে এত গোপনে সবকিছু করছিস, এত লুকোচুরি করে কি ইংরেজদের তাড়ানো সম্ভব? আমার তো মনে হয় না। তবে সামনাসামনি যুদ্ধ করতে হবে ভাই। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন 2025 সালে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা রোমাঞ্চকর উপন্যাস উল্লাসকর, যেটি প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। শুনছেন উল্লাসকর পর্ব 4। নামহীন লেখিকার চিঠি নিয়ে উত্তেজিত সুরেন্দ্রনাথ ও মতিলাল। কে সেই কলেজের ছাত্রী তাঁরা না জানতে পারলেও জানতে পারছে উল্লাসকর। তারপর হাজরা পার্কের ছাদে ঘটেছে আরও কিছু। সেদিনের সেই ঘটনার রেশ এখনও শিলচরের বোম দাদুর স্মৃতিতে স্পষ্ট। কি ঘটেছিল সেদিন হাজরা পার্কের বাড়ির ছাদে? কি রে জ্ঞানাঞ্জন, ট্রেনে করে কোথায় চললি তুই? ট্রেনে করে যাচ্ছি না বালুদা, ট্রেন চালাচ্ছি। উল্লাস মুখটা পেছনে ফিরিয়ে লীলাকে দেখে বলল, সেই দিদি তো অনেক দূর চলে যাবে, ভাইকে ট্রেন চালিয়েই যেতে হবে বটে। উল্লাসের কথা শুনে লীলা উঠে ওদের কাছে এলো। আহা, সবসময় রাগ করো না। আমি বুঝি তোমায় তাই বললাম? শুধু যে বলেই বোঝানো যায়, কে বলেছে তোমাকে? না বলেও অনেক কিছুই বোঝানো যায়। উল্লাস চুপ করে গেল, তারপর হঠাৎ হেসে উঠল। না, তবে তবে যদি তোমার পছন্দে বিয়ে হয়, তাহলে ছেলেটার নামটা আমায় বলবে। আচ্ছা, না না না, নাম বলতে হবে না, ঠিকানা বললেই চলবে। কেন? উল্লাস চোখ বন্ধ করল। বোমা বাঁধা শিখছি, প্রথম অ্যাপ্লিকেশনটা তার উপরেই করব। হঠাৎ লীলার বিয়ের প্রসঙ্গ কেন উঠল তা জানার আগে আমরা একটু ফিরে যাই সুরেন্দ্রনাথের অফিসে, যেখানে মতিলালের আনা চিঠি পড়ে স্তম্ভিত হয়ে গেছেন সুরেন্দ্রনাথ। বন্ধুকে জিজ্ঞেস করলেন, কে লিখেছে এই চিঠি? ওই যে প্রেসিডেন্সি কলেজের এক নগণ্য ছাত্রী। না, এ কোনো সাধারণ মেয়ের লেখা হতে পারে না মতিলাল। কে এই মেয়েটি? এই চিঠি তোমাদের অমৃতবাজারে প্রথম পাতায় ছাপো। তারপর যদি অনুমতি দাও, আমিও ছাপতে চাই আমার কাগজ বেঙ্গলিতে। নাম দেব স্বয়ং ভারত মাতার পত্র। তাই হবে। এখন চলো, আগামী সপ্তাহে ডন পত্রিকার সভায় বসি। গলার জোর বাড়াও, তোমার ভাষণ শুনে অনেকে এখনো ভরসা পায়। আমিও গোপনে অনুশীলন সমিতির ছেলেদের সঙ্গে বসেছি, তাদেরও কিছু সাহস জোগানো দরকার। বসবো তো বটেই। এই চিঠি আমার চোখ খুলে দিল। আচ্ছা, বিপিন পালের প্রতি লিখেছে বিশেষ পক্ষপাতিত্ব। মেয়েটি কি বিপিনবাবুর পূর্ব পরিচিতা? হতে পারে। হয়তো হিংসা এখনো চাই না, কিন্তু এদের আমি মনে প্রাণে আশীর্বাদ করি। সুরেন্দ্রনাথের মুখে এ কথা শুনে মতিলাল জড়িয়ে ধরলেন বন্ধুকে। এই তো দেশ নেতার মতন কথা সুরেন। এতক্ষণে আমি সেই পুরনো দাপুটে সুরেনকে দেখতে পাচ্ছি। তুমি তোমার বিবেক নিয়ে বাঁচো, ওরা ওদের বিবেক নিয়ে মরতেও রাজি আছে। দেশপ্রেম তো এরকম হয় না সুরেন। যেমন গঙ্গা এক নদী হলেও ঢেউ তার নানা ধরনের, তবুও তো সেই গঙ্গাই। এবারের অমৃতবাজার পত্রিকায় একটা চিঠি বেরিয়েছে, পড়েছো? কার লেখা বলো তো? লীলা রহস্য চোখে তাকালো, তারপর বলল, এক নগণ্য প্রেসিডেন্সির ছাত্রীর। পড়বো না? কে সেই ছাত্রী তা নিয়ে তো রীতিমতো ঝড় উঠে গেছে। একদম যুক্তি দিয়ে দিয়ে বুঝিয়েছে কেন স্বদেশী আন্দোলন হুজুগ নয়।
যে যাই বলুক, চিঠিটা পড়তে পড়তে আমি ভাবছিলাম মাতসিনি তো এই একই কথা বলে গেছেন। তাই বুঝি? নয়তো কি, মাতসিনি বলেছেন কোনো দেশের স্বাধীনতা মানে কেবল বিদেশি শক্তিকে তাড়ানো নয়, দেশের প্রতিটা নাগরিককে নিজেকে নতুন করে গড়তে শেখা। বলতে বলতে উল্লাস হঠাৎ সন্দেহের চোখে তাকালো। এই, ওই পত্রলেখিকা কি তুমি? লীলা এবার অস্বীকার করতে গিয়েও পারল না, হেসে ফেলল। আমার পড়তে পড়তেই সেই সন্দেহ হয়েছিল। রবিবাবুর আত্মশক্তি, অরবিন্দর আত্মজ্ঞান, এ আমার লীলাবতী ছাড়া কেউই হতে পারে না। সত্যানন্দরা জানতে পারলে আমাকেই কাঁধে তুলে নাচবে। বলতে বলতে উল্লাস লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর দরাজ গলায় বানিয়ে বানিয়ে গাইতে লাগলো। আনন্দে আনন্দে জ্বলিতে রহি, লীলার আলোকে ভুবন ভরি, লীলার হাসিতে প্রাণ যে জাগে, লীলার ছোঁয়াতে বেদনা যায় উড়ি। লীলা লজ্জায় আশপাশের বাড়ির ছাদের দিকে তাকালো। এই সময় অনেকেই ছাদে ওঠে। ভাগ্যিস তারা নেমে গেছে। উল্লাসের কোনো ভ্রুক্ষেপ নেই, তার চোখে মুখে আনন্দ, গর্ব। বকুনি দিতে গিয়েও লীলার চোখ দুটো যেন ঝাপসা হয়ে গেল। ভাবতে লাগলো, আমার খুশিতে এত খুশি হওয়ার মানুষ পৃথিবীতে আর কেউ আছে? না, আর কেউ আসতে পারে কোনোদিন? কিন্তু মনের কথা প্রকাশ না করে ও নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল, কেবল গান না গেয়ে তোমার অনুশীলন সমিতির বন্ধুদের একটু বুঝিও। কি বোঝাবো? বিপ্লব মানে কেবল হাত করা ভাঙা নয়, নিজেকে ভাঙা গড়াও। এই যে তুমি শার্ট প্যান্ট ছেড়ে ধুতি পরেছ, সে তো শুধু কাপড় নয়, তোমার মনটাও পাল্টেছে ধীরে ধীরে, তাই না? আমার মন পাল্টালেও বাবার তো পাল্টায়নি। বাবা হয়তো চান আমি ডেপুটি হই কিংবা প্রফেসর, বংশের গৌরব বাড়াই, কিন্তু আমার মন ওসব চায় না। এই চারপাশের অন্যায় অবিচারের মধ্যে আমি চুপ করে থাকতে পারবো না। সত্যি বলছি লীলা, তুমি আমাকে বই পড়তে শেখালে, তর্ক করতে সাহস দিলে। আমি জানি না আমরা দুজন একই পথে চলছি কিনা, কিন্তু যদি কখনো কেউ আমাকে জিজ্ঞেস করে আমার এত বুদ্ধি কোথা থেকে এলো, আমি তোমার নামই বলবো। তা বেশ, তো তোমার জায়গায় আমায় অ্যারেস্ট করবে, ভালোই হবে। তোমায় করবে অ্যারেস্ট? কার অত বুকের পাটা? জলার ধারে পুঁতে রেখে আসবো তাকে। কথাগুলো বলতে বলতে উল্লাস হঠাৎ রুখে উঠল। লীলা চুপ করে রইল। গোধূলির আকাশটা আরো গাঢ় হয়ে এসেছে। ভেসে আসছে সদ্য সন্ধ্যারতির ধুনোর গন্ধ। লীলা ধীরে ধীরে বলল, তোমায় একটা কথা বলতে ইচ্ছা করছে, জানি না বলাটা ঠিক হবে কিনা। বাবা তো বাইরে বাইরে কাজকর্ম নিয়ে থাকেন, ঘরের দিকে নজর দেওয়ার সময়ই পান না। মা কাল জামাইবাবুর সঙ্গে আলোচনা করছিলেন আমার ব্যাপারে। তোমার ব্যাপারে? কি কথা? লীলা উল্লাসের চোখে চোখ রাখল। আমার বিয়ের ব্যাপারে। উল্লাস সবেমাত্র বাঁশিতে ফুঁ দিয়েছিল। হঠাৎ যেন রুক্ষ কর্কশ মাটিতে তাকে কেউ ছুঁড়ে ফেলে দিল। মানে লীলা, তোমার বিয়ে এখনই? কি বলো তুমি উল্লাস? 19-এ পড়েছি গত মাসে। আমার এমন কোনো বান্ধবী নেই যার বিয়ে বাকি আছে। আচ্ছা, সবার সঙ্গে তোমার তুলনা কেন লীলা? তুমি হলে বিপিনচন্দ্র পালের মেয়ে, ব্রাহ্ম, তাই আবার সায়েন্স নিয়ে পড়ছো। কটা মেয়ে সায়েন্স নিয়ে পড়ে বলো তো? এই তো সেদিন বললে ডক্টরেট করবে। উল্লাস পলকে খাপ্পা হয়ে উঠেছে। লীলা উল্লাসের রাগ দেখে হেসে ফেলল। সে তো তুমিও কেমিস্ট্রি নিয়ে পড়েছো, তাহলে চাকরি বা প্রফেসরি করবে না কেন? উল্লাস আর কথা খুঁজে পেল না। কি হলো, দুম করে উঠে পড়ে ছাদের ওপাশে হনহন করে চলে গেল। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। কিশোর জ্ঞানাঞ্জন ছাদের একপাশে 3টে ইট সাজিয়ে পিঁড়ি বানিয়ে রেলগাড়ি খেলছে। ইটগুলোকে অল্প অল্প করে সরাচ্ছে আর মুখে শব্দ করছে। কি রে জ্ঞানাঞ্জন, ট্রেনে করে কোথায় চললি তুই? ট্রেনে করে যাচ্ছি না বালুদা, ট্রেন চালাচ্ছি। উল্লাস মুখটা পেছনে ফিরিয়ে লীলাকে দেখে বলল, সেই দিদি তো অনেক দূর চলে যাবে, ভাইকে ট্রেন চালিয়েই যেতে হবে বটে।
উল্লাসের কথা শুনে লীলা উঠে ওদের কাছে এলো। আহা, সবসময় রাগ করো না। আমি বুঝি তোমায় তাই বললাম? শুধু যে বলেই বোঝানো যায়, কে বলেছে তোমাকে? না বলেও অনেক কিছুই বোঝানো যায়। উল্লাস চুপ করে গেল, তারপর হঠাৎ হেসে উঠল। না, তবে তবে যদি তোমার পছন্দে বিয়ে হয় তাহলে ছেলেটার নামটা আমায় বলবে। আচ্ছা, না না না, নাম বলতে হবে না, ঠিকানা বললেই চলবে। কেন? উল্লাস চোখ বন্ধ করল। বোমা বাঁধা শিখছি, প্রথম অ্যাপ্লিকেশনটা তার উপরেই করব। লীলা সংকোচে চোখ নামিয়ে নিল। ইতিমধ্যে জ্ঞানাঞ্জন কি একটা খেলনা আনতে ছুটে চলে গেছে নিচে। ছাদে শুধু উল্লাস আর লীলা। আকাশে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে দিন শেষে। উল্লাস বাঁশিটা পরিষ্কার করতে করতে বলল, তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি জানি না আমি কি করব। তবে তবে এটুকু বলতে পারি, বাকি জীবন ঠোঙা বানাবো। ঠোঙা বানাবে? কেন? এমনি প্রত্যেকটা ঠোঙার গায়ে লিখে দেব, উল্লাস মানে ফুল্লাস, ফুলিশ। তোমার বর সেই ঠোঙায় করে তোমার জন্য তেলে ভাজা নিয়ে যাবে। উল্লাস হা হা করে হাসতে লাগল। লীলা কোনো কথা বলল না। একটু পরে মুখ খুলল। তার চেনা হয়ে লিখে দিয়ে উল্লাস মানে অজুহাত। উল্লাস অজুহাত দিতে জানে না। উল্লাস বাঁশিটা পাশে রাখল, ধীরে ধীরে বলল, তুমি যদি এখনো কাউকে পছন্দ না করেই থাকো, আর আমি যদি সত্যিই বোকা না হই, তাহলে একটা প্রস্তাব দিই লীলা। কি এই প্রস্তাব? এই ধরো, এই ছাদে দাঁড়িয়ে যদি বলি দুজনে একদিনেই বিয়ে করব, তবে কেমন হয়? একদিনে বিয়ে করব মানে? লীলা তাকিয়ে থাকল। উল্লাস ছটফটিয়ে উঠল। মানে মানে উল্লাস, আমি কিছু বলবো, খুব সোজাভাবে বলবো। তোমার মতো গান বা কবিতা দিয়ে ঢাকার চেষ্টা করব না। আমি আবার কবে কি ঢাকলাম? শোনো, লীলা চোখ নামিয়ে নিল, তারপর বলল, আমি জানি না তুমি আমার মতো ভাবো কিনা, কিন্তু আমি আমি তোমাকে অন্যরকমভাবে ভাবি অনেক দিন ধরেই। তুমি হাসো, খ্যাপাও, চেঁচাও, তবু জানি আমার কোনো বিপদ হলেই তুমি পাশে থাকবে। আর আমি যদি কাউকে আমার জীবনসঙ্গী ভাবি, তবে সে হলো তুমি। উল্লাসের উচ্ছ্বাস কোথায় যেন উবে গেল। হঠাৎ যেন কেমন স্তব্ধ হয়ে গেল সে। বড় বড় চোখ দুটো স্থির হয়ে নেমে এলো লীলার চোখের ওপরে। লীলা আবার বলল, আমি আমি তোমাকেই বিয়ে করতে চাই। তা আমিও তো সেটাই বললাম, বিয়ে করলে একদিনেই করব, মানে দুজন দুজনকেই করব। তুমি নতুন কিছু বলনি মোটেই। লীলার ঠোঁট দুটো কাঁপছে, চোখে জল। অনেকদিন ধরে যে কথাটা বুকের মধ্যে চেপে রেখেছিল তা বলতে পেরে হঠাৎই যেন খুব হালকা লাগছে। ও ভেজা চোখে হাসল। কথা দিলে তো? একদম একদম কথা দিলাম। তোমাদের এই বাড়ির ছাদে দেওয়া কথা তো। এর নাম দিলাম দ্য হাজরা পার্ক রুফ প্যাক্ট। হাজরা পার্ক রুফ প্যাক্টের একটা কপি আমার কাছে থাকবে, আর একটা তোমার কাছে। একদম, আমি কালই খসড়া করে আনবো। এই চুক্তি কিন্তু ভ্যালিড হবে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুসারে। অর্থাৎ? অর্থাৎ দুই পক্ষের কেউ যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর ধারা 10 অনুযায়ী তাকে বাধ্য করা হবে। উল্লাস গম্ভীরভাবে বলতে বলতে আর পারল না, রণে ভঙ্গ দিল। তোমার বাবা তো তোমায় বিলেত পাঠানোর চিন্তা করছেন। তুমি দেশ ছেড়ে পালিয়ে গেলে আমি কিন্তু অ্যারেস্ট করে আনবো তোমায়। উল্লাস ছাদের মেঝে চিত হয়ে শুয়ে পড়ল। মাথার পেছনে হাত রেখে আকাশ দেখতে দেখতে বলল, নিশ্চিন্তে ধরা দেব, তুমি তো সেলফ গভর্নমেন্ট। রাতে বিরাজমোহিনী না খাইয়ে ছাড়লেন না। জ্ঞানাঞ্জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ঘরে।
লীলার ভাই বোনেরা কেউ পড়াশুনো করছে, কেউ খেলা করছে। বিপিন কাকা এখনো ফেরেননি। লীলা বলল, এত রাত হয়ে গেছে, থেকে যাও। উল্লাস মাথা নাড়ল। আজ কোনো সাধারণ দিন নয়, আজ লীলার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার দিন। বুকের ভেতর ফুরফুর করে উঠছে হাজারটা প্রজাপতি। উল্লাস ভাবল, আজ সারা রাত হেঁটে বাড়ি ফিরব। হাওড়ার পুলের ওপর থেকে নদীটাকে দেখব কিছুক্ষণ। দেখব রাতের আকাশে কেমন পূর্ণিমার আলো ছড়িয়ে আছে নদীর জলে। গড়ের মাঠে পায়চারি করছে ঘোড়ারা। পড়ে আছে কয়েকটা সাদা কাঠগোলাপ। চারদিক নিস্তব্ধ। মাঝে মাঝে গ্যাসের বাতির আলোয় ছায়া নড়ে উঠবে। দূর থেকে ভেসে আসবে গির্জার ঘণ্টার ধ্বনি। শহর ধীরে ধীরে নিদ্রায় ঢুকবে। কিন্তু আমি হেঁটে চলব হনহন করে, একান্ত, অনাড়ম্বর, ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে। যাওয়ার সময় চৌকাঠে দাঁড়িয়ে থাকা লীলার দিকে তাকিয়ে ও হাত নাড়ল। আসি, আর ভুলে যাও না কিন্তু, দ্য হাজরা পার্ক রুফ প্যাক্ট। এই প্যাক্টের ভ্যালিডিটি কতদিন তা তো বললে না। ততক্ষণে লম্বা লম্বা পা ফেলে উল্লাস হাঁটা দিয়েছে। পেছনে না তাকিয়েই ও বলল, যতদিন পৃথিবী সূর্যের চারপাশে ঘুরবে ততদিন। বোমদাদু, বাড়ি এসে গেছি। ওই দেখো, দিদিমা ঘুমিয়ে পড়েছে। বৃদ্ধ উল্লাসকর সম্বিত ফিরে পেয়ে যেন বহু যুগ অতিক্রম করে বর্তমানে ফিরলেন। পথ যেন আর রাস্তা নয়, যেন পিচগলা রোদে আলপথ। ঘরে ঢোকার আগে হঠাৎ যেন একবার থেমে দাঁড়ালেন। চারপাশটা দেখলেন। যত দূর চোখ যায় শহর স্তব্ধ হয়ে আছে। লাশের গন্ধ এখনো বাতাসে। অ্যাম্বুলেন্সের সাইরেন থেমে গেছে। পুলিশের বুটের শব্দও আর নেই। লীলা, তিনি আবার ফিসফিস করে বললেন, যেন কোনো সুর স্মৃতির জানালায় কড়া নাড়ছে এখনো। বিছানার কাছে এসে থামলেন তিনি। চোখে চশমা নেই, তবু পরিষ্কার দেখলেন সেই শান্ত মুখ, যে মুখ 50 বছর আগেও যেমন ছিল এখনো তাই আছে। এখনো সেই মুখ দেখলে বুকের ভেতর প্রজাপতি ওড়ে। লীলার চোখ বন্ধ, নিঃশ্বাসের শব্দ নেই। গায়ে পাতলা চাদর টানা, মুখে অব্যক্ত প্রশান্তি। যেন শত লাঞ্ছনা, ভয়, বঞ্চনার পর এই ঘুমের মধ্যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন। বৃদ্ধ ধীরে ধীরে ঝুঁকে পড়লেন। লীলা মাঝে মাঝেই এমন অচেতন হয়ে পড়েন। শুকনো কাঁপা কাঁপা হাতে তিনি স্ত্রীর মাথায় হাত রাখলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, লীলা, ওঠো। তোমার স্নান করানোর সময় পেরিয়ে গেছে যে। আজ অনেক কথা আছে গো তোমার সঙ্গে, শুনবে না? সাড়া নেই কোনো। কেবল বাতাসে পাতা কাঁপে, দূর থেকে পাখিরা ডাকে। বৃদ্ধ কাঁপা স্বরে বললেন, ভালোই হয়েছে লীলা, আজকের দিনটা তোমায় দেখতে হলো না। ছোট ছোট ছেলে মেয়েরা আজ বুলেট খেয়ে মরল শুধু বাংলায় কথা বলার অধিকার চেয়ে। সেই যে প্যাকাটি আসতো, সেও মরেছে। আমরা ভাবছিলাম স্বাধীনতা এলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিন্তু দেশ তো আসলে পঙ্গু হয়ে পড়েছে লীলা। এক পায়ে দাঁড়িয়ে থাকা গরিব, ক্ষুধার্ত, বিভক্ত আমাদের দেশ। বাংলাকে দুভাগ করে যারা আমাদের ছেড়ে দিয়েছিল তারা শুধু সীমানা কাটেনি লীলা, আত্মাটাকেও ভাগ করে দিয়েছে। বিপিন কাকা বেঁচে থাকলে আজ কি বলতেন তাই ভাবছি। জিতেনের হাত ছাড়িয়ে বৃদ্ধ স্ত্রীর পাশে ধীরে ধীরে বসলেন। জিতেন অস্ফুটে ডাকল, দাদু। বৃদ্ধ উঠে দাঁড়ালেন না।
বসে থাকেন নিশ্চল হয়ে, তেরপল পাতা বিছানায় হাত বোলান, থরথর স্বরে বলেন, স্বাধীনতা পেয়ে আমরা কি পেলাম লীলা? কোনো উত্তর আসে না। কেবল লীলার চোখের পাতাগুলো কেঁপে ওঠে ঈষৎ। বাইরের দুপুরের আলো আরো গাঢ় হয়, গরম আরো তীব্র হয়, বাতাসে কাকের ডাক। ঘরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায়। দূরে কোথাও হুইসেল বেজে ওঠে, হয়তো স্টেশনে আবার ট্রেন ছাড়বে। লাশ মারিয়ে ছুটবে স্বাধীন দেশের রেলের চাকা। অনেকক্ষণ পরে বৃদ্ধ হঠাৎ চিৎকার করে ওঠেন, মনা, কই গেলি? খাবার দিবি না? শিলচরের প্রেমতলা মোড় থেকে দক্ষিণ দিকে যে কাঁচা রাস্তার গলিটা ঢুকে গেছে, তাতে গজিয়ে উঠেছে গুটি কয়েক বাড়ি। সবকটা বাড়ি সাবেক আসাম টাইপ। দেখে মনে হয় ভূমিকম্প আর নিয়মিত বন্যার প্রকোপ থেকে নিজেদেরকে রক্ষার তাগিদে প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ বোঝাপড়ায় এদের জন্ম হয়েছে। বাড়িগুলো মূলত একতলা, তবে কোথাও কোথাও মাথার উপর টালি দেওয়া জাফরি ঘর আছে, কাঠের ঘর। কেউ কেউ বেত আর বাঁশের চাটাই লাগিয়ে তার ওপর মাটি আর চুনের প্রলেপ দিয়েছে। ছাদগুলো খাঁজ কাটা ঢেউটিনের তৈরি, ঢালের দিক এমনভাবে রাখা যাতে প্রবল বর্ষাতেও জল না জমে থাকে। ঘরের মেঝে সাধারণত মাটির, কিছু কিছু বাড়িতে খিলান কাঠের পাটাতন পাতা। প্রায় প্রতিটি বাড়ির সামনে খোলা বারান্দা বাঁশের খুঁটিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। জানালাগুলোতে সরু কাঠের পাল্লা বাইরের দিকে ছাউনির মতো করে দাঁড়িয়ে আছে, যেন কোনো পাখি ডানা মেলে বসে আছে। বেলার দিকে একটা রিকশা এসে দাঁড়ালো। সেখান থেকে নামলেন এক সম্ভ্রান্ত ভদ্রমহিলা। ইতস্তত হাঁটতে হাঁটতে তেমনই একটি বাড়ির সামনে এসে দাঁড়ালেন তিনি। শান্ত স্বরে ডাকলেন, নিয়তি, নিয়তি, আছিস নাকি? বার কয়েক টাকার পর এক মহিলা ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে এলো। বলল, উমা, ডাক্তার দিদি, আপনি এসেছেন আজ আমার এই গরিবের ভিটে? কি সৌভাগ্য আমার! আসুন আসুন, একটু পায়ের ধুলো দিন। আরে আরে, ব্যস্ত হোস না নিয়তি, আজ আর ভেতরে যাব না। একটা কথা মনে হলো, তাই ভাবলাম তোকে নিজেই এসে বলি। বলুন দিদি, কি কথা? নিয়তিবালা জিজ্ঞাসু চোখে তাকালেন। সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শুধু নিয়তিবালার অন্নদাত্রী নন, শিলচর সহ গোটা বরাক উপত্যকারই অত্যন্ত শ্রদ্ধেয় নারী, ডক্টর কল্যাণী দাস মিশ্র। এই তল্লাটের একমাত্র মহিলা চিকিৎসক বলেই নয়, এলাকার সামগ্রিক উন্নয়নে তার সর্বক্ষণ সচেতন দৃষ্টি। অথচ তিনি এখানকার মানুষ নন, কলকাতার এক সময়ের বিখ্যাত সমাজসেবক, স্বদেশী নেতা ও ডাক্তার সুন্দরী মোহন দাসের নাতনি। কল্যাণী কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে এখানে চলে এসেছেন। শিলচর টাউনে চেম্বার করেন, কিন্তু স্বেচ্ছায় থাকেন কিছু দূরে এক প্রত্যন্ত গ্রাম রামনগরে। কারণ সেই তল্লাটে একজনও ডাক্তার নেই। রাত বিরেতে সেখানকার মানুষের বিপদ আপদে তিনিই ছুটে যান। সকালে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম, পিসিমা আর পিসমশাইকে দেখতে গিয়েছিলি? হ্যাঁ, কাল সন্ধেবেলাতেই দেখে এলাম। পিসিমা শুয়েই ছিলেন, তবু টুকটাক কথা বলছিলেন, আর পিসেমশাই জোরে জোরে গান করছিলেন। কি হলো হঠাৎ? না, কিছু হয়নি। আসলে আমার চেম্বার থেকে বিনোদ বিহারী বাবুর বাড়িটা এত দূরে হয়ে গেছে যে রোগী দেখা সেরে আর যাওয়ার সময় হচ্ছে না। কেমন অস্বস্তি হচ্ছে। এমন একটা অভ্যেস হয়ে গেছে, ওদের রোজ নিজের চোখে না দেখলে শান্তি পাই না। ডক্টর কল্যাণী দাস মিশ্রের স্বপ্ন, তিনি সেখানে দরিদ্রদের জন্য একটা ছোট নার্সিং হোম বানাবেন। ডাক্তার দিদির আশঙ্কা অমূলক নয়। স্বামী স্ত্রী দুজনেরই বয়স 70 পেরিয়েছে। পিসিমার তো পক্ষাঘাতে বহু বছর ধরে নিম্নাঙ্গ পুরোপুরি অবশ, আর পিসে মশাইয়ের পুরনো মৃগী রোগটা থেকে থেকেই চাগার দেয়। তবে মনা বলে সেই ছোকরা তো আছে দেখভালের জন্য। কল্যাণী বোধহয় নিয়তিবালার মনের কথা বুঝতে পারলেন। মাথা নেড়ে চিন্তিত মুখে বললেন, মনোজ্যোতি আছে ঠিকই, কিন্তু মেডিকেল আর্জেন্সি হলে তো চট করে কোনো ডাক্তারকে পাওয়া যাবে না, তাই না? তা বটে। নিয়তিবালা মাথা নাড়লেন। কল্যাণী কি যেন ভাবতে ভাবতে বললেন, আচ্ছা, তুই যে সকালে বলছিলি তোর বাড়িতে একটা ঘর ফাঁকা পড়ে আছে,
সেখানে যদি ওনাদের নিয়ে আসি কেমন হয়? আমার বাড়িতে? হ্যাঁ, তুই তো প্রাইমারি হেলথ কেয়ারটা দিতেই পারবি, আর দুপা এগোলেই আমার চেম্বার, আমি রোজই দেখে যেতে পারবো। কল্যাণীর কথা শুনে নিয়তিবালা অবাক চোখে তাকালেন। এই বাড়িতে অত বড় দুজন মানুষ এইখানে? বড় মানুষের জন্য তো বড় আন্তরিকতারই দরকার নিয়তি, তুই সেটা দিতে পারবি, এ আমার স্থির বিশ্বাস। বাকিটা তুই ভেবে দেখ। এখন চলি, আমার রামনগরে বসতে দেরি হয়ে যাবে। কাল সকালে বলিস, আমি সেই মতো ব্যবস্থা করব। ডাক্তার দিদি রিকশায় করে গলির মুখ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরেও নিয়তিবালা বিভ্রান্ত মুখে তাকিয়ে রইলেন। ঘরের ভেতরে তার বছর 6 ছেলে গুলি খেলছিল। সে এসে বলল, আমাদের ঘরে কোনো লোক আসবে মা? আসবে নয় বাবা, বলো আসবেন। এক দাদু, উনি অনেক বড় মানুষ বাবা। ছেলে সরল চোখে মায়ের দিকে তাকালো, জানতে চাইল, তিনি কি খুব বড় লোক মা? হ্যাঁ বাবা, আমাদের এই গোটা শিলচরের সবচেয়ে বড় লোক তিনি। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন বাবা। তার কি অনেক টাকা? টাকা থাকলেই কি কেউ আর বড় লোক হয় রে বোকা? নিয়তিবালা অন্যমনস্কভাবে হাসলেন। তার কাছে যা আছে আমাদের কারোর কাছে তার কণা মাত্রও নেই। আমাদের ভিটে ধন্য হয়ে যাবে রে বাবা। ঠিক 7 দিনের মাথায় এক সকালে নিয়তিবালা রায়ের বাড়ির সামনে দুটো গরুর গাড়ি এসে দাঁড়ালো। পেছনে রিকশা থেকে নামলেন ডক্টর কল্যাণী দাস মিশ্র, সঙ্গে তাঁর স্বামী বীরেশ মিশ্র। নিয়তিবালা সকাল থেকেই প্রতীক্ষায় ঘরবার করছিলেন। গাড়িগুলো এসে দাঁড়ানো মাত্র তিনি বেরিয়ে এসে শাঁখে ফুঁ দিলেন। ততক্ষণে দুজন জোয়ান ছেলে গরুর গাড়ি থেকে ধীরে ধীরে বৃদ্ধকে হাত ধরে নামাচ্ছে। বৃদ্ধ নেমেই দ্রুত পিছু ঘুরছেন, বলছেন, লীলাকে আমি নিয়ে যাব, তোমরা পারবে না। ছেলে দুটোর একজনকে চিনতে পারলেন নিয়তিবালা, বৃদ্ধের সারাক্ষণের অনুচর মনোজ্যোতি। সে আলগা বকুনি দিল, মেসমশাই, সবসময় অমন বিরক্ত দেখিও না তো, আমরা আছি কি করতে? তুই থাম মনা, সব সময় ডেপমি করিস নে। জানিস, প্রথম যখন শিলচর এসেছিলাম তখন তোদের দিদিমাকে জাহাজ থেকে সদরঘাটে আমি পাঁচা কোলা করে নিয়ে নেমেছিলাম। তখন তোরা মায়ের দুধ খেতিস। ও আমার বউ, আমি কোলে নেব না তো কে নেবে শুনি? বৃদ্ধের কথা শুনে কল্যাণী মুখ টিপে হাসলেন, বললেন, পিসেমশাই রাগ করবেন না, এরা সব বাচ্চা ছেলে, কি বলতে কি বলে ফেলেছে। তা বটে। ঘরে ঢুকে অবশ্য বৃদ্ধ খুশি হয়ে উঠলেন, বললেন, বাহ, বারান্দা আছে বেশ, এখানে বসেই জরুরি টেলিগ্রামের খসড়াটা করে ফেলতে হবে। টেলিগ্রাম? কিসের টেলিগ্রাম? কল্যাণীর স্বামী বীরেশ মিশ্র বিস্মিত। বৃদ্ধ নির্লিপ্ত মুখে বললেন, আইজেনহাওয়ারের টেলিগ্রাম। আইজেনহাওয়ার? মানে যিনি ওই আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন? বীরেশ মিশ্র আর কিছু বলার আগেই কল্যাণী সামাল দিলেন, হ্যাঁ হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ার পিসমশাইকে টেলিগ্রাম করেছেন তো। ওসব কথা ছাড়ো এখন। পিসিমা, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? বৃদ্ধাকে শোয়ানো হয়েছে ঘরের একমাত্র তক্তার ওপরে। তিনি চোখ খুলে বললেন, না না, তোরা সবাই এত করছিস, অসুবিধে আর কিসের? তোর পিসে মশাইকে একটু বলতো এসব উল্টোপাল্টা না বকে একটু জিরোতে। বৃদ্ধ রাগলেন না, স্মিত মুখে তাকালেন। আমার বউটা আমার কত খেয়াল রাখে দেখেছিস? একেই বলে প্রেম। হায় রে সাধের লীলা, কত খেলা খেলো, আমায় কোথায় তুলে দিয়ে কোথায় নিয়ে ফেলো। আহা, কি হচ্ছে কি? কল্যাণী রয়েছে, জামাই রয়েছে, তোমার কি কাণ্ডজ্ঞান আর হবে না কোনো কালে? সব সময় এত উল্লাস কিসের তোমার?
স্ত্রীর কপট রাগ দেখে বৃদ্ধ বড় বড় চোখে শিশুর মতো হাসলেন। ওগো প্রিয়ে, আমি তো ধরাধামে উল্লাস করতেই এসেছি, তাই তো আমার নাম উল্লাসকর। কৃষ্ণের যেমন কৃষ্ণলীলা, আমারও তেমনি তুমি লীলা। বৃদ্ধা এবার লজ্জায় মুখে কাপড় চাপা দিলেন। কল্যাণী হাসি চেপে স্বামীর দিকে তাকিয়ে ইশারা করলেন। আমরা তাহলে এখন যাই, আপনারা একটু জিরিয়ে নিন। কোনো অসুবিধা হলে নিয়তিকে বলবেন, আমি চেম্বার সেরে আবার আসব। কল্যাণী চেম্বার সেরে আবার যখন ফিরে এলেন, তখন বেলা গড়িয়ে এসেছে। বাইরের উঠোনে বসে উল্লাসকর চুপ করে আকাশ দেখছিলেন, আর মাঝে মাঝে তার দোতারায় টুংটাং টান দিচ্ছিলেন। পোষা বেড়ালটি চুপ করে লেজ গুটিয়ে বসে রয়েছে। লীলাও তক্তায় আধশোয়া হয়ে শুয়ে আছেন, মাঝে মাঝে কেশে উঠছেন। মাথার পাশে ঝোলানো ওষুধের থলে, পাশে মশারি, আর সামনে কিছুটা উঁচু বালিশে ঠেস দেওয়া তার অবশ পা দুটো। কল্যাণী এসে তার পাশে বসলেন। হাতের পালসটা পরীক্ষা করলেন একবার, স্টেথো কানে লাগিয়ে বুক দেখলেন, তারপর সন্তুষ্ট মুখে এদিকে তাকালেন। ও পিসমশাই, কি এত ভাবছেন? আজ একটা স্বপ্ন দেখেছি, সেটাই রিওয়াইন্ড করে দেখছি রে কল্যাণী। কি স্বপ্ন? দেখলাম তোর পিসিমা আবার উঠে দাঁড়িয়েছে। আবার আমরা দুজনে সেই কলেজ স্ট্রিট পাড়ায় ঘুরছি। তোর পিসিমা আমার জন্যে ভীমনাগের সন্দেশ এনেছে। আমি সেই সন্দেশ মুখে পুরছি, আর তোর দিদিমা প্রেম প্রেম চোখে আমার দিকে চেয়ে আছে। আবার এসব হাবিজাবি কবেকার কথা। যদিও লীলা এবার আর অত রাগলেন না। আর যাই হোক, কল্যাণী ঘরের মেয়ে, জামাই তো এখন নেই। দুর্বল হেসে বললেন, আমি না হয় এখন হাঁটতে পারি না, কিন্তু তাই বলে স্বপ্ন দেখার স্বাদ তো মরেনি। তোমার সঙ্গে এই এক ঘরে থেকেও তো দেশটাকে দেখতে পাই নাকি? দেখতে পেয়েই বা কি হবে? এই ভাঙাচোরা পঙ্গু দেশটা কি দেশ হলো? ওসব আর ভাববেন না পিসমশাই। কল্যাণী দ্রুত প্রসঙ্গ পাল্টাতে চাইলেন। এমন উত্তেজনা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তিনি বললেন, আচ্ছা, আপনাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? কোথায় আবার? তোর ঠাকুরদার বাড়িতে। সে লম্বা গল্প, পরে একদিন বলবো। উল্লাসকর সংক্ষেপে উত্তর দিয়ে লীলার দিকে মুখ ঘোরালেন। লীলা, তোমার রাগ হয় না? তুমি না দেশ কাঁপানো বিপিন পালের মেয়ে? কোথায় না কোথায় ঘুরে ঘুরে বিপিন কাকা বক্তৃতা দিতেন, স্বাধীনতার জন্য লড়তে বলতেন মানুষকে। লীলা কল্যাণীর দিকে তাকিয়ে ম্লান হাসলেন। জানিস, যখন লন্ডন থেকে ফিরে বম্বেতে চাকরি করতে শুরু করলাম, বাবা তখনও চিঠি লিখতেন। লীলা, এদেশে স্বাধীনতা আসবেই, কিন্তু তুই সতর্ক থাকিস মা। স্বাধীনতা এলেও কিন্তু সব স্বাধীন হবে না। আমি তখন কথাটার মানে বুঝিনি। বিপিন কাকা তখন থেকেই বুঝতে পেরেছিলেন, আমাদের অনেকেই শুধু গায়ে আগুন ধরিয়েছি, সে আগুন আলো দিয়েছে কম, পুড়িয়ে ছারখার করেছে বেশি। এমন সময় নিয়তিবালার ছেলে এসে তার কোলে উঠে পড়ল। যুদ্ধের গল্প বলো না দাদু, তুমি কি সত্যি যুদ্ধ করেছো? উল্লাসকর যেন শুনতেই পেলেন না। কোন সুদূরে চলে গেছে তার দৃষ্টি। অনেকক্ষণ পর থেমে থেমে বললেন, তুই যে পায়ের ওপর বসে আছিস, এই পায়ের বাঁদিকটা এই যে এইখানে একবার এক সিপাই বিয়নের ঠেসে ধরেছিল। আমার তখন হাতে পায়ে হাত কড়ি, দাঁড়া কড়ি, ডান্ডা বেড়ি, পিঠে চাবুকের দাগ। আমি হাসছি দেখে সিপাইটা বলেছিল, তুমি এখনো হাসছো?
আমি বলেছিলাম হ্যাঁ, কারণ তুই চাকরি যাবার ভয়ে হাসতে পারিস না, আমি পারি। তুমি তো পুরো সিনেমার লোক দাদু। ছেলেটা চোখ বড় বড় করে বলল, না রে বাবা, তোদের সিনেমার লোকেরা তো রিটেক নেয়, রিটেক। আমাদের রিটেকের কোনো সুযোগ ছিল না। একবারেই বোমা ফাটাতে হবে, নয় ফাটাও নয় ওপরে চলে যাও। তুমি বোমা ফাটাতে? আন্দামানের জেলার ব্যারি সাহেব বলেছিল, তুমি তো বেশ বেয়াড়া লোক। আমি বলেছিলাম, না সাহেব, আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আপনাদের খাঁচায় আটকে আছি বটে, কিন্তু কামড়াতে যদি ইচ্ছে হয় তখন বুঝবেন। ওই কামড় দিতে গিয়েই তো অত বছর অমন অকথ্য অত্যাচার সহ্য করলে। ইলেকট্রিক শক দিয়ে, মাথায় বস্তা পরিয়ে, পিটিয়ে, না খেতে দিয়ে। আহা, কিন্তু ওই সেলুলার জেলের সেলেই তো প্রথম বুঝলাম পেট খালি থাকলেও কেমন খেচড়ি করে খিদে মেটানো যায়। জেলের ভেতর একবার আমাদের খাবারে একটা পুরো পোকা মাকড় ভরা চচ্চড়ি দিল, সঙ্গে ওই ভাতের মাড়। আমি পেটি অফিসারের মুখের দিকে তাকিয়ে বললাম, এটা কি খাবার না বায়োলজির প্রজেক্ট? দাদু, তোমার ভয় করলো না? উল্লাসকর কৌতুক ভরা চোখে বললেন, আমি তো তখন আন্দামানে, ভয় তখন কোথায়? অনেক পরে সেই ভয় বউ হয়ে ফিরে এলো। তার নাম লীলা। আবার শুরু করলে? কাশির ওষুধটা দাও না। উল্লাসকর অমনি দ্রুত উঠে ওষুধ খাওয়াতে গেলেন। দাঁত বের করে বললেন, 63 বছর বয়সে তোমায় বিয়ে করেছি। এখন তো সামান্য ঠাট্টায় ভেঙে পড়লে চলে না প্রিয়। আর রেগো না, জল গরম করে নিয়ে আসি। চিন্তা করো না, আজ বুকে মালিশ করে দেবক্ষণ। লীলার মুখে চোখের পলকে প্রচ্ছন্ন এক ভালো লাগার আলো। কল্যাণী আকুল চোখে দেখছিলেন এই অসুস্থ বৃদ্ধ দম্পতির নিটোল প্রেম। কে বলে বুড়ো বয়সে প্রেম বেঁচে থাকে না? আসলে বাঁচিয়ে রাখতে জানতে হয়। কার্জন যতই সিমলার পাহাড়ে বসে ঠান্ডা হাওয়ায় চায়ের কাপ হাতে ভেবেছিলেন, এইসব সেন্টিমেন্ট মাত্র দুদিনের খেলা। কিন্তু বাস্তবতার হাওয়ায় তাঁর সেই গুছিয়ে রাখা কল্পনার চায়ের কাপটাই যেন উল্টে গেল। সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি পত্রিকায় বারবার লিখে চলেছিলেন, বয়কট হবে অহিংস, শালীন এবং সার্বজনীন। সেই লেখা যেন পাঠককে শুধু উদ্বুদ্ধই করল না, ক্রমে তা হয়ে উঠল আন্দোলনের গীতা। তাঁর ডাকে সাড়া দিয়ে বাঙালি বিলিতি কাপড়, চিনি, সাবান, লবণ, টুইল, ছাতা, হারমোনিয়াম সব ছুঁড়ে ফেলে দিল। কিছু মানুষ তো নিজেদের বিলিতি কাপড় জ্বালিয়ে ছাই মেখে শহর জুড়ে ঘুরে বেড়াতে লাগল। এদিকে মতিলাল ঘোষ অমৃতবাজার পত্রিকায় লিখলেন, শান্ত বয়কট যখন শাসককুলকে অস্থির করে তোলে, বুঝে নিতে হবে এই শান্তি আসলে ঝড়ের পূর্বক্ষণ। ঠিক তেমনটাই হল। শাসকের মেরুদণ্ডে যেন ঠকঠক করে কাঁপুনি। বিলিতি কাপড়ের ব্যবসা গুটিয়ে যাচ্ছে, লিভার ব্রাদার্সের বিক্রি কমে যাচ্ছে, সুইস কোম্পানিগুলো ক্ষতিপূরণ চাইছে। ইংরেজ বণিকরা গর্জে উঠল, দেশটাকে শাসনই যখন করতে পারছো না, তাহলে করছোটা কি? গদি ছাড়ো। আর ঠিক তখনই সরকার তাদের জানা একমাত্র পুরনো পথ ধরল, পীড়ন, দমন আর নিপীড়ন। শুরু হলো কড়া নজরদারি, রাতের বেলায় হানা, সশস্ত্র পুলিশি অভিযান, রক্তচক্ষু, সভা নিষিদ্ধ, বক্তৃতা নিষিদ্ধ, এমনকি দেশি কাপড়ের দোকান পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। বন্দে মাতারম শব্দটা কোথাও উচ্চারিত হলে সরকার যেন পাগল হয়ে উঠতে লাগল।
বেত, চাবুক, জেল যেভাবে হোক চুপ করানো হতে লাগলো সেই সব কণ্ঠকে। কিন্তু দমন কি কখনো চেতনাকে থামাতে পারে? বরং তা উস্কে দেয় নতুন অগ্নিশিখা। বাংলার এদিক ওদিক গুপ্ত সমিতিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছিল। অনুশীলন সমিতির একটা নতুন শাখা খোলা হলো সদ্য গঠিত পূর্ববঙ্গের রাজধানী ঢাকায়। খুব অল্প সময়ে সেই শাখা ডালপালা বিস্তার করে মহীরুহ হয়ে উঠল। পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি ছড়িয়ে গেল পূর্ববঙ্গের ছোট বড় 500টারও বেশি শাখায়। যশোর, খুলনা, ফরিদপুর, রাজনগর, বরিশাল, মোহনপুর 20,000-এরও বেশি ছাত্রছাত্রী যোগ দিল ঢাকা অনুশীলন সমিতিতে। স্বদেশী আন্দোলন দিয়ে যে সমিতির উদ্দেশ্য শুরু হয়েছিল, দ্রুত তা যেন বদলে গেল রাজনৈতিক আন্দোলনে। সব মিলিয়ে বাংলার আকাশে যেন ঝড় জমে উঠল। কলম নয়, তলোয়ার; সভা নয়, সংঘ। এ যেন এক অন্য বাঙালি, অন্য ভারত। আর ঠিক তখনই কারজানের খাঁচার পুরনো পাখিটা ডেকে উঠল। ডিভাইড অ্যান্ড রুল। সিপাহী বিদ্রোহের সময় যেমন হিন্দুদের কোলে তুলে নিয়ে মুসলমানদের ভিলেন বানিয়েছিলেন ব্রিটিশ সরকার, এবার ঠিক সেই পাশার দান উল্টে গেল। হিন্দুদের বিদ্রোহে ক্ষিপ্ত হয়ে এবার কোলে তুলে নেওয়া হলো পূর্ববঙ্গের মুসলমানদের। মুসলমানদের বোঝানো হলো, এই বঙ্গভঙ্গ তোমাদের মুক্তির পথ। ব্রিটিশ সরকার এবার পূর্ববঙ্গে রাজধানী করবে। তোমাদের জন্য আলাদা স্কুল, চাকরি, ব্যবসা, মসজিদের জন্য অনুদান, এমনকি শরীয়তের আদলে প্রশাসন চালাবে। বাদশাহ আমলের মতো হিন্দুদের দিতে হবে জিজিয়া করো। ইনশাল্লাহ। তাই বুঝি? তবে তো বঙ্গভঙ্গ আল্লাহর রহমতে আমাদের জন্য ভালো। অশিক্ষিত, দরিদ্র, চাষবাস কেন্দ্রিক মুসলমান জনগোষ্ঠীর একটা বড় অংশ সেই প্রতিশ্রুতির ফাঁদে পড়ে গেল। কিছু সুবিধাভোগী গুন্ডা বাহিনী তো রীতিমতো সক্রিয় হয়ে উঠল। স্বদেশী আন্দোলন থেকে সরে এসে তারা হিন্দু গ্রামগুলো লুট করতে লাগলো। হিন্দু ঘরবাড়িতে লুট, বালক বৃদ্ধ নারী নির্বিশেষে নিপীড়ন, সবই চোখের সামনে ঘটতে লাগলো। চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, ফরিদপুর সর্বত্র অস্থিরতা। আর সেই সব খবর সাহেবদের কাছে পৌঁছতেই ফুরফুরে মেজাজে গেলাসে গেলাসে ছড়াতে লাগলো স্কচ। সাহেবরা হাসছে। বাঙালির ঘরে আজ আগুন বাঙালি লাগাচ্ছে। হোয়াট আ জোক! কিন্তু এত কিছুর পরেও স্বদেশী আন্দোলন স্তিমিত হলো না, বরং ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো। আর ঠিক তখনই ব্রিটিশ সরকার আবিষ্কার করল স্বদেশী আন্দোলনের মূল আঁতুড়ঘর স্কুল কলেজগুলো। জেলায় জেলায় ম্যাজিস্ট্রেটদের কড়া আদেশ দেওয়া হলো। নানান রকম ফতোয়া, এটা করা যাবে না, ওটা করা যাবে না। হেডমাস্টারদের ওপর চাপল গোয়েন্দাগিরির দায়িত্ব। কোনো ছাত্র স্বদেশী হাওয়ায় পাল দিলেই খবর দিতে হবে। সরকারি কর্মীদের সন্তানদের পড়তে হবে কেবলমাত্র সরকারি স্কুলেই। এরকম নানান রকমের তুঘলকি আদেশনামা। আর সর্বত্র নিষিদ্ধ করা হলো বঙ্কিমের বন্দে মাতরম। ক্রমশ আতঙ্ক এমন ছড়ালো, বন্দে মাতরম শুনলেই যেন সরকার পাগল হয়ে যেত। ছাত্ররাও কম যায় না। বরিশালের একটা স্কুলের ছাত্ররা ছুটির পরে সমস্বরে বন্দে মাতরম গাইতে গাইতে চলল। পুলিশ সাহেব দারোগাদের আগে থেকেই নজর ছিল স্কুলের ওপর। তারা তৎক্ষণাৎ তাড়া করল। ছাত্ররা আগে থেকেই স্থির করে রেখেছিল। পাশের দিঘিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরাতে সাঁতরাতে তারা গাইতে লাগলো। কিন্তু উর্দি ভারী জুতো, মোজা, জামা পরে পুলিশের কেউই জলে ঝাঁপ দিতে পারল না। নাছোড়বান্দা ফিরিঙ্গি দারোগা তখন সদ্য শেখা বাংলা গালাগালি দিতে আরম্ভ করল। ছাত্ররা হাসতে হাসতে ওপারে উঠে পালিয়ে গেল। ফিরিঙ্গি দারোগা হাল ছাড়ল না। রাগে আগুন হয়ে সেই স্কুলের হেডমাস্টারকে চিঠি পাঠালো। প্রত্যেক ছাত্রকে 5 ঘা করে বেত মারতে হবে। হেডমাস্টার আবার এক কাঠি সরেশ শটান উত্তর দিলেন, আমি মাস্টার, জল্লাদ নই। কি আদেশ অমান্য করা? হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ফিরিঙ্গি দারোগা লিখে পাঠালো, তুমি দেখছি বজ্জাত আছো। হেডমাস্টার সেই স্বাক্ষরিত চিঠি দেখিয়ে নালিশ করে দিলেন আদালতে। অশালীন ভাষা প্রয়োগের অকাট্য প্রমাণ। আদালত ফিরিঙ্গি দারোগাকে তিরস্কার করতে বাধ্য হল। ফিরিঙ্গি দারোগা নিজের মান সম্মান বাঁচাতে ওপরে তদবির করে বদলি হয়ে গেল আসামের এক চা বাগানে।
এদিকে ছাত্র সমাজকে আন্দোলন থেকে দূরে সরানোর জন্য পাশ করা হয়েছে সার্কুলার। সামান্য বেচাল দেখলেই বেত্রাঘাত, কারাবাস আর পিটুনি। কলকাতায় ইদানিং আড্ডা বসে দেবব্রত বসুর বাড়িতে। উল্লাস, সত্যানন্দ, যাদুগোপালরা চলে আসে। কখনো কখনো মেদিনীপুর থেকে আসেন হেমচন্দ্র। হেমচন্দ্র দাস কানুনগো, মেদিনীপুরের মানুষ, চমকপ্রদ ব্যক্তিত্ব। ডাক্তারি পড়তে পড়তে মাঝপথে ছেড়ে দিয়ে এখন আঁকা শেখেন। সঙ্গে নিজের হাতে বানাতে পারেন নানান রকম যন্ত্রপাতি, ক্যামেরা আর কাঠের জিনিস। হেমচন্দ্র কথা কম বলেন। আজও সংক্ষেপে বললেন, সেদিনের মিনার্ভা থিয়েটারের বক্তৃতায় রবিবাবু স্বদেশী সমাজ গঠনের ডাক দিয়েছেন। লিখিতভাবে খসড়া করা হয়েছে সেই সমাজের সংবিধান। পরিষ্কার বলা আছে, ইচ্ছাকৃতভাবে বিলাতি পোশাক, বিলাতি দ্রব্য, ইংরেজি পত্র, ইংরেজি খানা, ইংরেজি সাজ, ইংরেজি বাদ্য এবং ইংরেজ নিমন্ত্রণ বন্ধ করতে হবে। কোনো বিবাদে ইংরেজ আদালত বর্জন করে বিরোধ মেটানোর চেষ্টা করতে হবে নিজেদের সমাজেই। আর সবচেয়ে বড় কথা, আমরা কোনো পরিস্থিতিতেই বাইরের লোকের কাছে নিজেদের সমাজের কারুর নিন্দা করব না। ইউনিটি ইজ দ্য কি। তবে এই সংবিধান পরিবর্তন সাপেক্ষ। তোমাদের কোনো মতামত থাকলে তার নির্দ্বিধায় রবিবাবুকে জানাতে পারো। জোড়াসাঁকোয় ৬ নম্বর দ্বারকানাথ ঠাকুর স্ট্রিটে গগন ঠাকুরের কাছে জমা দিয়ে এলেই হবে। ঠিক আছে হেমদাদা, আমি তাহলে একটা প্রস্তাব দিয়ে আসব। কি প্রস্তাব দেবব্রত? আমি বলবো, সমাজের সমস্ত সদস্যের পোশাক গেরুয়া করা হোক, মানে অন্তত প্রচারের সময়টা। কেন? বা গেরুয়া পড়লে সাধারণ মানুষজনের সম্ভ্রম বেড়ে যায় না? এই আমাদের বিপ্লবের কথা সহজে মানুষকে বিশ্বাস করানো যাবে। গেরুয়া পরা অনেক ভণ্ডও দেখেছি। ধর্মকে না নাই ভালো, ধর্মকে টানলেই কুসংস্কার চলে আসবে। যেমন বোম্বাইতে তিলক করছেন, শিবাজি উৎসব, গণপতি উৎসব, সেসব করছেন, ভালো ব্যাপার। কিন্তু সঙ্গে চূড়ান্ত জাতপাতের গোঁড়ামি। অমৃতবাজারের মতিলাল ঘোষকে চেনো তো? হ্যাঁ, রোজই তো ওর লেখা পড়ি। তিলক ওর ঘনিষ্ঠ বন্ধু। কলকাতায় এলে বন্ধুর বাড়িতেই ওঠেন। কিন্তু মতিলাল অব্রাহ্মণ বলে তিলক নিজের রান্না নিজে করেন, এমনকি একসঙ্গে আহারও করেন না। সত্যানন্দ এতক্ষণ পর একটু কিন্তু কিন্তু করে বললেন, কিন্তু অরবিন্দ তো ধর্মীয় চেতনার দিকেই জোর দিচ্ছেন, ভবানী মন্দির প্রতিষ্ঠা করতে বলছেন। সে তো উনি নিজেও খুব একটা সুবিধে করতে না পেরে ফিরে গেছেন বড়দায়। গ্রে স্ট্রিটের গুপ্ত সমিতির কাজ তো বারিন আর যতীন্দ্রের বিবাদে বন্ধ হয়ে গেল। বড়দায় ফিরে গেলেও অরবিন্দ লেখা থামাননি। এই তো সেদিনই পড়লাম, তিনি বলছেন খুব শীঘ্রই দেশে বিপ্লব শুরু হবে। এই দেশের ধর্মের সুরসুরি দিয়ে মানুষকে জাগানো সহজ তো বটেই। অরবিন্দ এখন নর্মদা নদীর তীরে সাধুর সন্ধান করছেন। অলৌকিকতা, আধ্যাত্মিকতা, এসব দিয়ে বুজরু কি হয়? দেশ স্বাধীন হয় কি জানি না। যাকে ওসব ছাড়ো, আসল কথা এসো। আমরা তবে ওড়িশা দিয়েই আমাদের প্রচারের কাজ শুরু করছি, তাই তো? হ্যাঁ হেমদাদা, ওই কটক স্কুলের হেডমাস্টার ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী আমাদের সব রকমভাবে সাহায্য করবেন। ধীরেন্দ্রনাথ মানে টাঙ্গাইলের রায়চৌধুরীদের ছেলে, ব্রাহ্ম হয়েছেন যিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। কটকে আখড়াও খুলেছেন ওনারা। আমরা গেলেই তা চালু করে দেওয়া হবে। বেশ তো, সামনের পূর্ণিমাতেই যাত্রা শুরু করা যাক না হয়। তা কে কে যাবে কিছু ঠিক করেছো? হ্যাঁ হেম দাদা, আমি, দেবব্রত আর যাদুগোপাল। বলেই সত্যানন্দ উল্লাসের দিকে আঙুল তুলল। আর আমাদের এই বন্ধু উল্লাস। কিরে উল্লাস, যাবি তো? অবশ্যই। কিন্তু উল্লাস তো এখনো সমিতির সদস্য হয়নি। না হেম দাদা, কিন্তু ওর খুব সাহস। সেদিন মিনার্ভায়। আমরা স্বীকার করতে যাচ্ছি না সত্যানন্দ। বিপ্লবে সাহস প্রয়োজন তো অবশ্যই, কিন্তু তার চেয়ে বেশি দরকার আদর্শ, গোপনীয়তা রক্ষার দৃঢ়তা। তুমি কি ভুলে গেছো তোমাদের কিভাবে দীক্ষা দেওয়া হয়েছে? মনে আছে হেম দাদা, কিন্তু উল্লাস দেশের জন্য লড়তে চায়, নিয়মিত ব্যায়াম করে, গায়ে দারুণ জোর। তাছাড়া এই যে ডন সোসাইটিতে রবিবাবুর স্বদেশী গান শেখানো হচ্ছে, উল্লাস সেই ক্লাসে ভর্তিও হয়েছে। ওর গলা দারুণ হেম দাদা, শুনলে চোখে জল আসবে। সত্যানন্দ বন্ধুর সালিশি করতে করতে উত্তেজিত হয়ে উঠল। এই উল্লাস, আর একটা গান গেয়ে শোনা না। থাক থাক, উল্লাস কি দীক্ষা নিয়েছে? না, তবে আমি দীক্ষা নিতে চাই। তুমি নিতে চাইলেই তো হবে না।
আগে দীক্ষিত হওয়ার জন্য উপযুক্ত হতে হবে। কটকে আমরা চড়ুই ভাতি করতে যাচ্ছি না। আর চলি, তোমরা ওদিন ঠিক সময় জাহাজ ঘাটে চলে এসো। হেমদাদা আর কথা বাড়ালেন না, উঠে পড়লেন। হেমচন্দ্র বেরিয়ে যেতে সত্যানন্দ উল্লাসের কাঁধে হাত রাখল। মন খারাপ করিস না পালু। দাদা তোকে এখনো ছেলে মানুষ ভাবেন, কিন্তু আমি জানি তোর যে এনার্জি, তুই এলে দলের স্পিরিট অনেক বেড়ে যাবে। স্পিরিট তো উবে যাবে, তাই বোধহয় আমায় দলে নেওয়া হবে না। তবে তবে তোরা যে এত গোপনে সবকিছু করছিস, এত লুকোচুরি করে কি ইংরেজদের তাড়ানো সম্ভব? আমার তো মনে হয় না। তবে উল্লাস হাতের মুঠো পাকিয়ে ঘুষি দেখালো। সামনাসামনি যুদ্ধ করতে হবে ভাই। ঘাটে বাঁধা দিন গেল। একদিকে উল্লাস কথা দিচ্ছে লীলাকে, স্বপ্ন দেখছে একসঙ্গে ঘর বাঁধার। অন্যদিকে সশস্ত্র বিপ্লব তাকে টানছে, বোমা বাঁধা শিখছে। তবু এখনো তার স্বদেশ মন্ত্রে দীক্ষা নেওয়া হয়নি বলে হেমচন্দ্র তাকে দলে রাখতে চান না। অন্যদিকে পারিবারিক চাপও আছে উল্লাসের। বংশের মান রাখতে বাবা দাদার মতো বড় কোনো চাকুরে হয়ে উঠতে হবে। হয়তো বাবা বিদেশে পাঠাবেন পড়াতে। সত্যি কি ঘটবে উল্লাসের জীবনে? আজ শুনলেন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা উল্লাস কর, পর্ব 4। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। ভাষ্য স্পন্দন দাস, উল্লাসকর ঋতব্রত মুখার্জি, লীলা নিশা দরিয়া, জ্ঞানাঞ্জন শ্রুতি রয় আচার্য, উল্লাসকর বৃদ্ধ সমীর চরিত, লীলা বৃদ্ধ আলপনা শর্মা, বিপিন অতনু চ্যাটার্জি, কার্জন সৌমিক মৈত্র, সুরেন্দ্রনাথ সৌরভ চক্রবর্তী, মতিলাল ঘোষ জয় মুখার্জি, কল্যাণী সুতপা পুরকাইত, নিয়তি শর্মিষ্ঠা চক্রবর্তী, সত্যানন্দ ব্রতদীপ মুখার্জি, মনা শুভায়ন রয়, হেমচন্দ্র সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।